আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠকের বিষয়ে জনগণের সামনে প্রকাশের দাবি সালাউদ্দিন আহমেদের। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীরা বিএনপির কেউ নয়, জানালেন রিজভী। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচন আয়োজনে অভিযুক্ত সাবেক সিইসি নুরুল হুদা ফের 4 দিনের রিমান্ডে। বিষণ্ণ নয়, সুন্দর বিশ্ব গড়তে চায় বাংলাদেশ। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে। সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। নিরাপত্তাহীনতায় জাতীয় পার্টির কাউন্সিল নিয়ে অনিশ্চয়তা। শিগগিরই প্রেসিডিয়ামের বৈঠক। বহিষ্কৃতদের দলে ফেরানো ও বৃহত্তর ঐক্য নিয়ে ভিন্ন মত। এবং ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ট্রাম্পের কূট চাল, আশঙ্কা বিশ্লেষকদের। পরমাণু ইস্যুতে নতুন বিতর্ক। তেহরানে আবারও হামলার ফন্দি যুক্তরাষ্ট্রের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের আলোচিত বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে দ্রুত সংস্কার করে অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচন দেবে, এটাই সবার প্রত্যাশা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুলশানে নিজ বাসায় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক প্রসঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচন বিষয়ে যেসব আলোচনা হয়েছে তা প্রকাশ করার দাবি জানান তিনি। জাতীয় নির্বাচনের সময়সীমার বিষয়ে প্রায় সব দল একমত দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। বলেন, নির্বাচন নিয়ে সবাই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রত্যাশা করে। প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত অথবা ঘোষিত না বললেও সম্মত বলা যায় যে সময়, সেই সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব পক্ষই, সব রাজনৈতিক দলই একমত। দ্বিমত হতে দেখিনি কাউকে। যদি তাই হয়, এই সময়ের ভিতরে নির্বাচন কমিশনের পক্ষে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান বা আয়োজন করা, এটা এক প্রকার অসম্ভব। কারণ প্রতিটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে কমপক্ষে 6 মাসের বেশি সময় লাগে। অন্যদিকে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা সরকারের সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবে। রিজভী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলনের নামে যারা নৈরাজ্য তৈরি করছে তারা বিএনপির কেউ নয়। ষড়যন্ত্রকারী সুবিধাভোগী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। শেরেবাংলার নগর থানার মামলায় নতুন ধারা সংযোজন করে সাবেক সিইসি KM নুরুল হুদার আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন তিনি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জামিন অযোগ্য রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন নুরুল হুদার আইনজীবী মনির হোসেন তপুর রিপোর্ট। 4 দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয় সাবেক সিইসি KM নুরুল হুদাকে। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে আবারও 10 দিনের রিমান্ড চায় পুলিশ।
পুলিশ পাহারায় বেলা 2:30টার দিকে সাবেক সিইসি KM নুরুল হুদাকে আদালতে তোলা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, নুরুল হুদা প্রহসনের পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলেও জানান তিনি। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। মামলায় নতুন করে সংযোজিত রাষ্ট্রদ্রোহ সহ 3 ধারা নিয়ে আদালতে আপত্তি জানায় আসামির আইনজীবী। সংবিধান লঙ্ঘন করে সে রাষ্ট্রের বিরুদ্ধে যে কাজ করেছে, এই আওতায় তাকে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহ মামলাটি আনা হয়েছে, এইটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে তার কাছে চলে আসছে। এবং এখন এই মামলা আমরা বলেছি যদি তার কোনো স্যাংশনের প্রয়োজন নাই। এই প্রথম একজন ব্যক্তিবাদী সেডিশনের মামলা করা, রাষ্ট্রদ্রোহের মামলা করার কোনো এখতিয়ার আইনগতভাবে তার নাই এখন পর্যন্ত, এই অবস্থায় এক্সিস্টিং অবস্থায়। এই জায়গায় 2টা ধারা আছে, একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে 120B, যেটা ক্রিমিনাল কনস্পাইরেসি যেটা বলা আছে। এই 2টা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে। উভয় পক্ষের শুনানি শেষে আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। দিনের ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন, এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে, সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এদিকে একই মামলায় পুলিশ রিমান্ডে আছেন সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। মামলায় আমাদের দেশের মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। ভিডিও যেটা আছে, ধ্বংসের আগে পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিষণ্ণ নয়, একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ। সকালে সাভারের জিরাবতে 15তম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে বলেও আশা তার। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সামাজিক ব্যবসার সাথে জড়িত বিশ্বের 38টি দেশ থেকে আসা প্রতিনিধিদের নিয়ে সাভারের জিরাবতে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ সফল ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সম্মেলনে। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসার মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবাকে গ্রামীণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া সম্ভব। তাই ধ্বংস নয়, মানবিকতার পৃথিবী গড়ার আহ্বান জানান তিনি। You become a full human being, exposing whatever you have inside of you. Why should you be one-sided human being? Why don't you become aware that you have another side inside of you? Why do we do that? Why do we keep it one side blocked out? Because the narrative that we created for ourselves globally doesn't touch that subject. We are made to forget that aspect exists. ডক্টর ইউনূস বলেন, দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করতে চাইলেও বিগত সরকার তা করতে দেননি। এমনকি 3-0 পৃথিবী গড়ার যে ধারণা, তা নিয়ে দেশে একটি বিশ্ববিদ্যালয় করারও অনুমোদন মেলেনি বলেও জানান তিনি। When we will have our conference here, this was built for Social Business Day, but we couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. What a strange way. This is nothing to do with anything government should worry about. We are always dreaming about having our own university because education is so core in our thinking. Government will not allow us to set up a university. এ সময় উদ্যোক্তা হয়ে স্বপ্নের পথে হাঁটার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Take that easy path, learn what you see. মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।
জাতীয় পার্টির 10ম কাউন্সিল নিয়ে দলের ভেতর তৈরি হওয়া টানাপোড়েন আপাতত মিটলেও এখন নিরাপত্তাহীনতায় কাউন্সিল নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। দলের মুখপাত্র ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন, শিগগিরই ডাকা হবে প্রেসিডিয়ামের বৈঠক, সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে বহিষ্কৃতদের দলে ফেরানো ও বৃহত্তর ঐক্য প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জাতীয় নির্বাচন বা দলের কাউন্সিল এলেই জাতীয় পার্টিতে বাজতে থাকে ভাঙনের সুর। সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের গড়া দলটি এ নিয়ে 8 বার ভেঙেছে। সবশেষ গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে দল ভাঙেন প্রধান পৃষ্ঠপোষক এরশাদ পত্নী রওশন এরশাদ। নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করে আলাদা কমিটিও করেন তিনি। গত 20 মে দলের প্রেসিডিয়ামের সিদ্ধান্ত অনুযায়ী 28 জুন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে কাউন্সিল করার ঘোষণা দেয়া হয়। ভেন্যু বরাদ্দ বাতিল হওয়ায় 16 জুন তা স্থগিত করেন দলের চেয়ারম্যান জিএম কাদের। এর বিরোধিতা করে ওই তারিখেই সম্মেলন করার ঘোষণা দেয় দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে দলের এক অংশ। চেয়ারম্যান ও মহাসচিব পদে প্যানেল দেওয়ার কথাও জানান তারা। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে এসে জিএম কাদেরকে নতুন তারিখ ঘোষণার আহ্বান জানান তারা। আর যদি সেই দিনে না ইমিডিয়েট ডাইরেক্ট কাউন্সিল ডাকা। And I can tell you যে কাউন্সিল যখনই হয়, there will be in a democratic way, গণতান্ত্রিক উপায়ে সেখানে নির্বাচনে যিনি আসেন তাকে আমরা চেয়ারম্যান। 13 বছর কাউন্সিল হয় না বিএনপির, আমি যতটুকু জানি। সেটাও নিরাপত্তাজনিত কারণে। আওয়ামী লীগের আমলে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। যে হলরুমে যাচ্ছি সে হলরুমেই বলছে আপনারা কাউন্সিল করবেন, ছাত্ররা অ্যাটাক করতে পারে, অন্যরা অ্যাটাক করতে পারে। তো সেই নিরাপত্তার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। পরপর কয়েকটি প্রেসিডিয়াম মিটিং হবে, তারপরে পদক্ষেপগুলো নেওয়া হবে। জাপার শীর্ষ এই নেতা জানান, কাউন্সিলের আগে দলের বহিষ্কৃত নেতাকর্মী ও খণ্ডিত অংশগুলোকে আবারও যুক্ত করে একটি বৃহত্তর ঐক্য তৈরি করা হবে। তবে দলের মুখপাত্র জানান, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। প্রত্যেককে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে ইট উইল গিভ কনফিডেন্স টু আদার্স। কারণ পার্টি যদি দেখে যে একটা সুসংগঠিত হচ্ছে তাহলে অনেক ভালো লোক আসে। পার্টি যদি কেবল ভাঙতেই থাকে আর আমি যদি বলতেই থাকি আপনারা যারা যাবেন চলে যান, আমার কারো দরকার নেই, আমি একলাই দল করবো, তখন ওই দল থাকে। অনেকেই যেমন বলছেন ঐক্যমতের কথা, আবার অনেকেই এটা বলছেন যে আসলে এই ঐক্যটা জাতীয় পার্টিকে কোনো কিছু ভোট অ্যাড করবে না, বরঞ্চ বিশৃঙ্খলা করলেও এবং দলের স্বার্থবিরোধী কাজ করলেও দলে ফিরে আসা যায়, এই নজিরটি স্থাপন হবে। এই নজিরটি এই মুহূর্তে জাতীয় পার্টির বেশিরভাগ লোকজনই স্থাপন করতে চাচ্ছে না। দলটির মুখপাত্র আরও জানান, বুধবার বনানী কার্যালয়ে জরুরি সভায় জিএম কাদেরের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তৃণমূল নেতারা। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয় বলে জানান তিনি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। প্রশাসন নির্দিষ্ট কোনো দলের পক্ষে না থাকলেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রশাসনকে শক্ত অবস্থানে রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। নূর বলেন, কোনো দল মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছে, তাই সব জায়গায় দখলের পায়তারা করছে। এমন চললে আবারও দেশে ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করে তিনি বলেন, বিশেষ কোনো দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। কোন রাজনৈতিক দল মনে করছে আমরা ক্ষমতায় এসে পড়ছি, কাজে তাদের যে আধিপত্য এবং প্রভাব এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে ব্যাপক ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করছে, হুমকি ধামকি দিচ্ছে। সরকারের যে বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম আছে, অধিকাংশ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দলের মাধ্যমে এই সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে, বন্টন করা হচ্ছে। তার মানে এই যে কিন্তু ওই বিশেষ দলকে এখনই যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইভাবে প্রাধান্য দেওয়া হলে তো তারা আরেকটা ফ্যাসিবাদ হয়ে উঠবেই। রাজনৈতিক দলগুলো যেন নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। কোন বিশেষ দলের যে আধিপত্য প্রভাব প্রশাসনের চোখের সামনে চলছে, পেশি শক্তির আধিপত্য, এগুলো বন্ধে প্রশাসন এবং সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
দেশে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেয় তা কমে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে ঐতিহ্যবাহী ধামরাইয়ের রথ উৎসব উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে, অন্যায় করে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এদিকে রথযাত্রা ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। উদ্বোধন শেষে রথ খোলা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত প্রথমে রথ টেনে নেওয়া হয়। 7 দিন পর 5 জুলাই উল্টো রথের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এদিকে বিপুল উৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নওগাঁয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। সকালে শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী বুড়াকালী মাতার পূজা মণ্ডপ প্রাঙ্গণে নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মাসুদ হাসান তুহিন। এ সময় সনাতন হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। এছাড়া জামালপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে রথযাত্রা উৎসব। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি সাময়িক এবং ট্রাম্পের কূটচাল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরমাণু গবেষকরা বলছেন, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়নি, যেটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমাদের। এই অজুহাতে আবারও আগ্রাসন চালাতে পারে তারা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপুল। আমেরিকার অস্ত্র দিয়ে ইরানে হামলা করলে পরিস্থিতি হবে ইরাকের মতো, সাদ্দামের মতো পরিণতি হবে খামেনির। হয়তো এমন স্বপ্ন নিয়েই ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। উল্টো ইরান শুধু নিজেদের রক্ষাই করেনি, সমান তালে লড়াই করেছে ইহুদিদের সাথে। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর হঠাৎই বিরতির ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, দুই দেশই ক্লান্ত। আবার ইসরায়েল যে কোনো মুহূর্তে হামলা করতে পারে বলেও সংকেত দেন। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এখনও চূড়ান্ত পরিসমাপ্তি ঘটেনি। ট্রাম্পের একটা অবিবেচনা প্রসূত স্টেটমেন্টের জন্য কিন্তু এই অ্যানালাইসিসগুলো আসছে। অর্থাৎ বলছে তারা টায়ার্ড, এখন তারা ঘরে ফিরে গেছে। এই ধরনের খুব ফিশি কথা না বলে যদি বলতো যে আমরা একটা স্থায়ী যুদ্ধবিরতির দিকে যাব এবং প্যালেস্টাইন রাষ্ট্রের সমাধানের দিকে যাব, এই ধরনের সলিড কথা না বলার প্রেক্ষিতে সে তার যে বক্তব্য সেটাও একটা ডিসপিউট তৈরি করছে। স্থায়ী বিরতি তো আমি দেখছি না, কারণ মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা আগের থেকে কম বেশি ছিল, কারণ ইরানের সাথে ইসরায়েলের একটা চরম দ্বন্দ্ব, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল। তো এখন যেহেতু আক্রমণ হয়েছে অলরেডি, তাই এই ক্ষেত্রে আরও দ্বন্দ্বটা আরও অনেক গুণে বেড়ে গেল, প্রকাশ্য হলো, আর যেহেতু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষেরই, তো এই দ্বন্দ্ব তো আসলে কেউ ছেড়ে দিবে না বলে আমার মনে হচ্ছে। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যেই হামলা করে ইসরায়েল। আমেরিকার বোমারু বিমান দিয়ে 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করা হয়। যদিও সিএনএন বলছে বড় ধরনের ক্ষতি হয়নি, তবে অস্বীকার করছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলার আগেই প্রায় 400 কেজি ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে ইরান। এখন বিকল্প উৎস থেকে তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারেন বলে মনে করছেন গবেষকরা। আক্রমণ করে বরঞ্চ তাদেরকে আরও অ্যাগ্রেসিভ করে তুলছে, তারা যাতে দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করার জন্য তারা তাদেরকে ঠেলে দিচ্ছে। শুনুন, 400 কেজি তো অনেক 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 পরিমাণ। এটা যদি ধরে আমি যদি 60% এটা সমৃদ্ধকরণ করা হয়েছে, তো নর্মালি 25 কেজি লাগে ইউরেনিয়াম। 90% যদি সমৃদ্ধকরণ হয়, তো এর মধ্যে 60%। তা এখান থেকে প্রায় 9-10টা না আরও অনেকগুলোই বোমা অ্যাটম বোম করতে পারে, এবং তাদের আরও অন্য প্রযুক্তি প্লুটোনিয়ামেরও তারা বিভিন্নভাবে তারা এগুলো আহরণ করতে পারে। ইরানের কাছে যদি তাদের পারমাণবিক শক্তি সঞ্চয় করতে পারে, ফুল সুইং নিউক্লিয়ারাইজেশন যদি তারা সফল হয়, সেটা তো আমি মনে করি যে ব্যালেন্স অফ পাওয়ারের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এই যুদ্ধের মধ্য দিয়ে, যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপর আগ্রাসী হবে না। কেননা এই নিউক্লিয়ারাইজেশনের প্রেক্ষিতে একটা বড় মাপের ক্ষতির সম্মুখীন হবে, এই জন্য তারা অ্যাটাক করে না। ইরান যদি ইসরায়েলকে টেক্কা দেওয়ার শক্তি অর্জন করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে তেহরানে আবারও হামলার ফন্দি আঁটছে পেন্টাগন। দেশটির গোয়েন্দারা ইরানে এখনও ইউরেনিয়াম থাকার দাবি করলেও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশই সরিয়ে নেয়নি। এই বিতর্ক প্রেসিডেন্ট ট্রাম্পকে উস্কে দিতে পারে ইরানে আবারও সামরিক আগ্রাসনের দিকে। তবে ভবিষ্যতে ইহুদিদের যে কোনো সন্ত্রাসী তৎপরতার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। সবার চোখ ফাঁকি দিয়ে গেল শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় অত্যাধুনিক B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলে মার্কিন সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের নাটকীয় এই হামলার সফলতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক, যা এড়াতে উঠে পড়ে লেগেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। এটি ইতিহাসের একটি সফল আক্রমণ ছিল। আমেরিকান হিসেবে দিনটিকে আমাদের উদযাপন করা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প 20 বছর ধরে এই হামলার পরিকল্পনা করছিলেন, তবে ইরান সেখান থেকে আগেই ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে বলে আমার কাছে গোয়েন্দা তথ্য নেই। আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান কেনের দাবি, ইরানে অপারেশন মিডনাইট হ্যামার ছিল তাদের 15 বছরের পরিকল্পনার চূড়ান্ত পরিণতি। এতে ব্যবহার করা অস্ত্রগুলোর নকশা ও পরিকল্পনা করা হয় নিশ্চিত সফলতা অর্জনের জন্য। ঘটনাস্থলে 2টি ভেন্ট শ্যাফটে আমরা হামলা করেছি। হামলা প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু একের পর এক 6টি বাংকার ব্লাস্টার ফেলে সেগুলো আমরা ধ্বংস করেছি। পেন্টাগনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পুরোটা পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে ইরানে হামলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। 75 yards around the hole where it hit is black. ফর্দ পারমাণবিক স্থাপনায় হামলার বাইরে যেসব গাড়ি আর ছোট ট্রাক ছিল, সেগুলো ছিল কংক্রিটের শ্রমিকদের, যারা টানেলের মুখ ঢাকার কাজ করছিল। কোনো কিছুই ওই স্থাপনা থেকে সরানো হয়নি। তবে এই হামলার আগে ভোরদোর পরমাণু স্থাপনা থেকে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সরিয়ে ফেলার দাবি করে আসছেন মার্কিন গোয়েন্দারা, যার অবস্থান অজানা ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের। যদিও এই সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি বলে দাবি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সন্ত্রাসী ইহুদি শাসনের বিরুদ্ধে বিজয়ে ইরানি জাতিকে অভিনন্দন। আমেরিকা সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে, কিন্তু ইহুদিদের শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। বিশ্লেষকদের মতে আসলে ইরানের পরমাণু ইস্যুতে এখন নিজেরাই বিতর্ক তৈরি করে আবারও তেহরানে হামলার ফন্দি আঁটতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। দেরিতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ায় এইচএসসির প্রথম পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীকে মানবিক বিবেচনায় আলাদা পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার কারণে গতকাল দেরিতে পৌঁছায় মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক ছাত্রী। এ সময় তাকে কেন্দ্রের ভেতর ঢুকতে বাধা দেন শিক্ষকরা। পরে কান্নায় ভেঙে পড়েন মেয়েটি। এই খবরে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এমন প্রেক্ষাপটে মানবিক দিক বিবেচনায় ওই শিক্ষার্থীকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের প্রচেষ্টা চলছে। ওই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান তিনি। দেশ বরেণ্য রাজনীতিবিদ এবং বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল্লাহ আল নোমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হয়ে গেল স্মরণ সভা। জাতীয় প্রেসক্লাবে এই স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল নোমান জাতীয় স্মরণ সভা কমিটির সদস্য সচিব চিন্ময় মুসুদ্দি। কমিটির আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন প্রয়াত এই রাজনীতিবিদের ছেলে
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান সাইদ আল নোমান। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান সহ অন্যান্যরা। আইন, বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম LRF এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক পদে নিউ এজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন। শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক স্বপন দাশগুপ্ত এই ফলাফল ঘোষণা করেন। এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন আহমেদ অসীম বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। প্রকৃতির নান্দনিকতা আর বৈচিত্র্য নিয়ে রাজধানীর লালমাটিয়ায় গ্যালারি দ্য ইলিউশনে চলছে 6 শিল্পীর দলীয় চিত্র প্রদর্শনী। বহমান শিরোনামে সপ্তাহব্যাপী প্রদর্শনীতে স্থান পেয়েছে 62টি চিত্রকর্ম। উঠে এসেছে প্রকৃতি আর মানুষের জীবনের ছন্দময় আখ্যান। প্রদর্শনীতে বেশি প্রাধান্য পেয়েছে জল রঙে আঁকা ছবি। এছাড়া রয়েছে ওয়েল পেইন্টিং, অ্যাক্রিলিক, চারকোল মিশ্র মাধ্যমের নানা শিল্পকর্ম। সোমবার থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে 29 জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 11টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কুরবানির ঈদের পর বাড়ার পরে আর কমেনি চালের দাম। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট ও নাজির শাইলের দাম, বেড়েছে মুরগির দামও। তবে স্বস্তি আছে সবজির বাজারে। বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। সকালের হালকা বৃষ্টি কিছুটা বিড়ম্বনায় ফেললেও সাপ্তাহিক ছুটির দিনে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে রাজধানীর কারওয়ান বাজারে ভিড় করেন ক্রেতারা। পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির দামে কিছুটা স্বস্তি। বেশিরভাগই কেজিতে মিলছে 50 থেকে 60 টাকার মধ্যে। বেশি দামের সবজির মধ্যে রয়েছে টমেটো ও গাজর। রিজনেবল মনে হচ্ছে, খুব বেশি না। সবজির দাম 40-50 মোটামুটি রিজনেবল প্রাইসে আছে। প্রত্যেকটা সবজির দাম যদি মোটামুটি 50 বা 40 সর্বোচ্চ 60 টাকার মধ্যে থাকে সবার জন্য একটু ভালো হয়। সবজি এখন পর্যাপ্ত আমদানি, দামও কম, খালি শুধু দুইটা পণ্যের দাম বেশি, টমেটো আর গাজর। ঈদের পর থেকে মুরগির দাম একটু কম হলেও এখন বাড়তির দিকে। দাম আগে থেকে একটু বাড়ছে। ঈদের আগে আসলে এক দাম, এখন ঈদের পরে আইছে। ঈদের আগে ছিল 200 টাকা কেজি সোনালী মুরগি, এখন হচ্ছে 260 টাকা কেজি। আর ব্রয়লার ছিল 40-45 ঈদের আগে, এখন ব্রয়লার 50 টাকা। কোরবানির ঈদের পর সব ধরনের চালের দাম আরেক দফা বেড়ে সেখানেই থেমে আছে। মিনিকেট ও নাজির শাইল মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি। এজন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন দোকানিরা। ধানটা চাউলটা তো মিলারের কাছে, আড়তদারের কাছে, এটা চলে গেছে 5-6টা কনজিউমারের কাছে। ওরা নিয়ে বেশি সিন্ডিকেট করছে। মিলার আড়তদারের কাছে এখন কিছু নাই, এখন তাদের কাছে সব সিন্ডিকেট। মাংসের বাজারও চড়া। গরুর মাংস 800 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। চীনের সঙ্গে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মেটাতে স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চীনের ছিংদাও শহরে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এসব কথা বলেন তিনি। রাজনাথ সিং সীমান্ত ইস্যুতে একটি গঠনমূলক রোডম্যাপ তৈরির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং স্থায়ী সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন। ভারত চীন সীমান্তে প্রায় 3800 কিলোমিটার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে উত্তেজনা দীর্ঘদিন ধরে চলে আসছে। 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে দুদেশের সেনা নিহত হয়, যা প্রতিবেশী রাষ্ট্র দুটির সম্পর্কে বড় প্রভাব ফেলে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার।
প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠকের বিষয়ে জনগণের সামনে প্রকাশের দাবি সালাউদ্দিন আহমেদের। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীরা বিএনপির কেউ নয়, জানালেন রিজভী। দিনের ভোট রাতে করা সহ প্রশাসনের নির্বাচন আয়োজনে অভিযুক্ত সাবেক সিইসি নুরুল হুদা ফের 4 দিনের রিমান্ডে। নিঃসন্দেহ নয়, সুন্দর বিশ্ব গড়তে চায় বাংলাদেশ। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে। সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। নিরাপত্তাহীনতায় জাতীয় পার্টির কাউন্সিল নিয়ে অনিশ্চয়তা, শিগগিরই প্রেসিডিয়ামের বৈঠক। বহিষ্কৃতদের দলে ফেরানো ও বৃহত্তর ঐক্য নিয়ে ভিন্ন মত। এবং ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ট্রাম্পের কুটো চাল, আশঙ্কা বিশ্লেষকদের। পরমাণু ইস্যুতে নতুন বিতর্ক, তেহরানে আবারও হামলার ফন্দি যুক্তরাষ্ট্রের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।